বক্সা পাহাড়ে এক অনন্ত প্রেমের আখ্যান। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি। আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেটেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি। শুধু তুমি চলে যাবে স্বপ্নেও ভাবে। চিঞ্চর রূপার ছোট্ট কাঠের দোকানে মোমো খেতে খেতে অঞ্জন দত্তের গাওয়া এই গানটা বিড়বিড় করছে। সান্তারাবাড়ি থেকে একটি রাস্তা বক্সা ফোর্ট ছুঁয়েছে, তারপর লেপচাখা রোভার্স পয়েন্টের দিকে চলে গেছে। সেই পথেই চিঞ্চর দোকান। দ্রুকপা সম্প্রদায়ের এই ছোট্ট গ্রামটি আমার খুব প্রিয়। ইতস্তত দু একটা বাড়ি, বাড়ির সামনে বাগান, আর বাগানগুলিতে লম্বা লম্বা থাঙ্কাগুলো ভিজে রয়েছে। দিন দুপুরেও ঝিঝির ডাক পাহাড়ের নির্জনতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে যোগ হয়েছে গাছ থেকে জল পড়ার টপ টপ শব্দ। আপাতত বৃষ্টি শেষ, চারধার একেবারে ছকছকে। খালি চোখেই বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে, আর চারদিকে এত সবুজ যে ইট কাঠ কংক্রিটে অভ্যস্ত শহরে চোখে তা কেমন যেন লাগে। অথচ মাস কয়েক আগেও সব কিছু ধুলোর চাদর মুড়ি দিয়ে বসেছিল। অক্টোবরের শেষে বৃষ্টি উধাও হয়েছিল, ফিরেছিল বেশ কয়েক মাস হলো। ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে, বক্সা বৃষ্টি পাহাড়কে ভুলে গিয়েছে। এই ভেবে ঝাঁকিয়ে বসেছিল সে। সঙ্গী ছিল উত্তরে হাওয়া আর সূক্ষ্ম ধুলো। অবশেষে দুর্দার বৃষ্টি এলো। বেশ কয়েক মাস ধরে দিনরাত ঝরে পড়ল। দায়িত্ব নিল সব কিছু পরিষ্কার করা। প্রকৃতিকে নিজের মতো সাজিয়ে তুলল সে। আপাতত তার সেই কাজ শেষ। আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে সে ফিরে গিয়েছে। সে যে চলে যাবে তা ভাবতেই পারেনি। খাবার মতো জীবনপুরে বেসুরো পথিক, তাই হবে। বৃষ্টি শেষ, অথচ বৃষ্টির এখনো রেশ। এরকম সময়ে পাহাড়ের ব্যাপারটাই আলাদা। স্পষ্ট দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ের আকাশ এখন ঘন নীল। হোটেলের বিরাট কাঁচের জানালা দিয়ে বাইরে তাকালে দূরের পাহাড়গুলো ঝকঝক করছে। আজকাল পাহাড়ে অনেক বাড়ি, আগের সেই সৌন্দর্য অনেকটাই নেই। মনে আছে গত শতকের 60-এর দশকের কথা। দার্জিলিং বিএড কলেজের ছাত্র ছিলেন আমার প্রয়াত বাবা। 80-এর দশকে দার্জিলিং দেখে তাঁরা আটকে উঠেছিলেন। কোথায় সেই ফরগেট মি নট ফুলের গায়ে মুক্ত বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা? রডোডেনড্রনদের ডাল থেকে কেনই বা ঝরছে না টুপটাপ বিষণ্ণ বৃষ্টির ঝড়? আসলে গাছই নেই, বৃষ্টি আর ঝরবে কিভাবে? কখনো ভাবি আজ বাবা মা দার্জিলিং দেখলে কি বলতেন? আদৌ কি চিনতে পারতেন ম্যাল থেকে জলা পাহাড়ে যাওয়া সেই বৃষ্টি মাখা রহস্যময় পথ? অথবা লেমোবের পথে হাঁটতে হাঁটতে কি দেখতে পেতেন বৃষ্টি শেষে সাদা ধোয়ার মতো গাঢ় কুয়াশা উঠে আসছে চা বাগান থেকে, ঢেকে দিচ্ছে চারধার। নীল প্রেক্ষাপটে জেগে উঠছে লাফিং বুদ্ধ, চিরদিনের সেই কাঞ্চনজঙ্ঘা। আজকাল দার্জিলিংয়ের ফ্রম রেনকোট টু ওভারকোট আবহাওয়া কবেই যেন গায়েব হয়ে গেছে। তুলনায় কালিম্পং এখনো কিছুটা নিজেকে ধরে রেখেছে। ডক্টর গ্রাহাম সোমসের বেকারি ফ্ল্যাটে বসেছিলাম। কিছুদিন আগেও রিমঝিম বৃষ্টি শেষে টেলোর পথে এক দৃশ্য দেখেছি। রায়কিশোরীর সঙ্গে হাঁটছে উদ্ভিন্ন যৌবনার তরুণ। নিরীহ অনেকটা রহস্যময়। এই কুয়াশা আছে তো এই সুমেন্দু লেকে ঘুরে বেড়াতে বেড়াতে তীরের পাইন বাজ আর ঝাউ গাছের মাঝে মন শুধু হারিয়ে যায়। মনে হবে এই কুয়াশা এমনিভাবেই জমে থাকে, সঙ্গে শিরশিরে হাওয়া বিধুক শরীরে। শুধু দার্জিলিংয়ের মতো বেল রোড দাও, শরীরকে উষ্ণ করতে একটু পাকখানি। কার্শিয়াংয়ের ডাউহিলের কথা ভাবলে পাগল পাগল অবস্থা হয়। সেখানকার মাটিতে শ্যাওলা জমেছে, গায়ের গাছে তো বটেই। যেটুকু রোদ উঠেছে তাতে থই পাচ্ছে না পাইনের জং।
চাপা এক উত্তেজনা যেন গোটা পাহাড় জুড়ে খেলে বেড়াচ্ছে। আবার গিদ্দা পাহাড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির বারান্দা থেকে অন্য দর্শন মেলে। দূরে অনেকটা নিচে সমতলের রেখা বোঝা যায়। তিনধরিয়া রংটং হয়ে নামতে নামতে জানা অজানা বিভিন্ন ঝোড়ার সঙ্গে দেখা হয়েছে। তাদের জল তরঙ্গে বিসমিল্লা খানের সানাই, শিবকুমার শর্মার সন্তু সঙ্গে সঙ্গত করে ট্রয় টেনে ঝিকঝিক ঝিকঝিক। প্রায় সবটাই উপস্থিত বক্সায়, শুধু নেই চিৎকার চেঁচামেচি আর মাথা ব্যথা। এমনিতেই লোকজন কম এখানে, দু চারটে পাহাড়ি গ্রাম ছাড়া পুরো পাহাড় ফাঁকা। একসময় কমলালেবুর প্রচুর ফলন হতো, কিন্তু 1993 সালের বিধ্বংসী বন্যার পর সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। 80-র দশকের শুরুতে প্রথম আসি বক্সায়, তখনও ছিল বৃষ্টি শেষের দিন। ফোর্টের পাশ দিয়ে ভীম গর্জনে বইছিল পাহাড়ি ঝর্ণা, তার সারা শরীর পাথরে, আর সেই বিরাট বিরাট কালো পাথরে লেখা ছিল বক্সার ইতিহাস। একসময় এই বক্সা ঘিরে কোচবিহার রাজ্যের সঙ্গে ভুটান রাজার যুদ্ধ চলত। বক্সার দুর্গ বা জং নিয়ে দড়ি টানাটানি লেগেই থাকে। ব্রিটিশরা নাক গলায়, বক্সা মোটামুটিভাবে তাদের দখলে আসে। তখনই এসেছিলেন উইলিয়াম গ্রিফিথ। পাশের ছোট্ট জাদুঘরে তার দেখা বক্সার বর্ণনা আজও রয়েছে। প্রবল বৃষ্টির পর তিনিও কি গাছেদের গায়ে জমে থাকা পুরু শ্যাওলা দেখেছিলেন? হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। গাছগুলো যেন শ্যাওলার পোশাক পরেছে। কি অদ্ভুত তাদের রূপ! কোনো কোনো গাছে পরজীবী লতা বর্ষার জল পেয়ে আরও পুরুষ্ট করেছে। কেউ আবার তরু দত্তের কবিতার সেই ক্যাসুলিনা গাছের মতো তাকে স্কার্ফ বানিয়ে দিয়েছে। এ ক্রিপার ক্লাইম্বস in whose embraces bound no other tree could live, but gallantly the giant wears the scarf. সত্যি জায়ান্ট বা দৈত্যাকার। বয়সেরও গাছ পাথর, শ্যাওলা মাখা গায়ে স্বর্ণলতার ওড়না জড়ানো এই গাছেরা কি তখনও ছিল? যখন এরকমই বৃষ্টি শেষে কোনো একদিন বক্সায় মহকুমা দপ্তর বসেছিল। পাহাড়ি পথে জল জমে না, কিন্তু একটু একটু কাদা থাকতেই পারে। সেই কাদামাখা পথেই খানিক আগে হিউম্যান অ্যাম্বুলেন্স করে এক অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া হয়। ব্যাপারটা কিছুই নয়, বাঁশের গায়ে চাদর বাঁধা হয়, তাতে অসুস্থ মানুষটিকে শুইয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। এভাবেই তাঁরা অভ্যস্ত। আশেপাশে কোনো চিকিৎসা কেন্দ্র নেই। এই পাহাড়ে থাকবেই বা কীভাবে? বৃষ্টি এমনিতেই বেশি এখানে। ধস বিষয়টিও অতি সাধারণ। বিশেষ করে বৃষ্টির পর পাহাড়ের ভেজা মাটি অনেকটাই আলগা হয়ে যায়, ফলে যে কোনো মুহূর্তে মারাত্মক ধস নামতে পারে। রয়েছে বিষধর সাপের উত্তাপ। বৃষ্টির পর তাদেরও তো গা শুকোনোর একটা ব্যাপার থাকে, তাই না? চলে আসতে পারে নিঃসঙ্গ পাহাড়ি চিতা, কখনো বা যুথবদ্ধ হতে। কিন্তু এসবের পরেও মানুষের শরীর খারাপ হতেই পারে, আর যদি তা হয়, বর্ষার পর নানা অসুখ বিসুখের প্রকোপ বাড়ে। তেমনটি হলে ভরসা ওই হিউম্যান অ্যাম্বুলেন্স। যতই অঞ্জনের গান গাই, পাহাড়ের জীবন কিন্তু অনেক বেশি কঠিন। বিশেষ করে ওই দুর্গের পাহাড়ের জীবন ব্রিটিশ আমলে তা আন্দামানের সেলুলার জেলের মতোই কুখ্যাত কারাগার ছিল। বৃষ্টি যে শেষ হয়েছে তার প্রমাণ রাজাভাত খাওয়া থেকেই পাওয়া যাচ্ছে। পাম্পু বস্তে পার হতেই দেখেই ঝোড়াগুলো জলে টইটুম্বুর। অন্য সময়ের ক্ষীণ কায়া প্রবাহে যৌবন যেন উছল পড়ছে। সামনে এগোতেই দুধারের ঝকঝকে সবুজ জঙ্গল দেখলাম। গাছপালার সংখ্যা যেন আরও বেড়ে গিয়েছে। ডান হাতে জয়ন্তীর রাস্তা। সান্তারাবাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি, তখনই দেখলাম নীল আকাশের ক্যানভাস। পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ দেখেই হয়তো কবি বলেছিলেন, মেঘের গায়ে জেলখানা। তবে এই মেঘ কিন্তু বর্ষার সেই কৃষ্ণকালো মেঘ নয়, তার মধ্যে সাদার ভাগটাই বেশি। দেখেই মনে পড়ে যায় কিটসের সেই বিখ্যাত লাইনগুলি, সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ দ্য ব্লুজম ট্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। না, এখনো শরৎ আসেনি, হিমের পরশও লাগে। সত্যি বলতে আজকাল এই উত্তরেও আর হিম কবে যেন শুকিয়ে গেছে।
কিন্তু বর্ষা শেষের আগমনী হচ্ছে, আর সেই আগমনীতেই কেমন যেন এক বিসর্গ। আসলে শেষ হবে বলেই কোনো কিছু শুরু হয়। বৃষ্টিও তার ব্যতিক্রম নয়। অনেকটা ওপরে লেপচাখা, তখন বহু নিচে বৃষ্টির পরিষ্কার করে দেওয়া হবে। তাতে ভেসে ওঠে তোষা, জয়ন্তী, রায়ডাকের প্রভাব, আর তাদের মাঝে গিজগিজে সবুজ জলদাপাড়া আর বক্সার বিভিন্ন গাছ। ঠিক পেছনেই পাহাড়ের সঙ্গে একাত্ম হয়ে বৌদ্ধ মঠের গভীর ঘণ্টাধ্বনি বয়ে আসে। লামাদের মেরুন পোশাক সামলাতে সামলাতে দাঁড়িয়ে পড়ে ছোট্ট ছেলে। তার ফোলা গাল আর ছোট ছোট চোখ। তাকে আদর করতে ইচ্ছে হলেও উপায় নেই। সে নিজেকে ভগবান বুদ্ধের কাছে উৎসর্গ করেছে। বৃষ্টি শেষে এই দুর্দান্ত ল্যান্ডস্কেপে চোখের সামনে এসে যেন জীবন্ত বুদ্ধ। শুধু তাকে ছুঁয়ে ফেলতে পারলেই হলো, কিন্তু পারি কোথায়? বড্ড পাপি ছিল। অন্য পথে কিন্তু অন্য চিত্র। জলের ঢল নেমেছে। প্রবাহের ওপর যে ছোট্ট সাঁকো রয়েছে তাতে দাঁড়ালেই জলের শব্দ শোনা যাচ্ছে। পায়ে হাঁটা পথ অনেকটা উপরে উঠে গিয়েছে। ওখানে যে গ্রাম, সেখানে ঘরের মহিলারা বাড়ির পাশে কাপড় চোপড় বেঁধে দিয়েছে। বাঁশ আর তার দিয়ে সেগুলি টানাবার ব্যবস্থা করা হয়েছে। আসলে মাস 4-5-এর ঘন বৃষ্টিতে সবই কেমন স্যাঁতস্যাঁতে, ভেজাভেজি। শুকোনোর প্রয়োজন আছে বই কি। বাড়ির ভেতরে সূর্যালোক প্রবেশ করলে আরও বেশি ভালো হতো, কিন্তু তা হওয়ার নয়। তাই পর্দা সরিয়েই যতটা সম্ভব আলো ঢোকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ঘরদোর কিছুটা তপ্ত হয় তাতে, ঠিকই, কিন্তু সব কিছু যেন বড্ড আদুল লাগে। অচেনা কাউকে দেখলেই লজ্জায় রাঙা বধূ তাড়াতাড়ি আব্রু ফেলে দেয়। সব মিলিয়ে বৃষ্টি শুধু চোখের জল মুছিয়ে দেয়, এতদিন ধরে এক অন্য স্পর্শ রেখে দিয়েছে। বৃষ্টি শেষের পাহাড়ের রাতগুলো একদম সন্ধে নামে ছোট। শরতের এই শুরুতে অন্ধকার হতেও সময় নেয়। নির্জনতা বাড়ে ধীরে ধীরে। রাত জাগা টিটি পাখির একটানা গান বাজে। দুপুরের উড়ে বেড়ানো প্রজাপতির রং বেরঙের ডানায় তা দিনভর লেগে থাকে। বৃষ্টি শেষে যে গঙ্গা ফড়িং বেরিয়ে এসেছিল রাতের বেলা, সেও ফিরে যায় নিজের রাস্তায়। এরকম সময় পুয়াবারও ঝিঝিরে তাদের দুপুরের গান এখন কলরবে পরিণত, আর দূরে জলজল করে ওঠে নিঃশব্দ পায়ের সাপদের ছিল। আকাশে মেঘ গর্জে, কিন্তু বৃষ্টি আসে না। হঠাৎ সৃষ্টি হওয়া আকাশে ভেসে আসে হাসনুহানা অথবা কাঁঠালি চাপার সুবাস। ভোরে শীতল পরিবেশে জুৎসই ঘুমিয়ে পড়ে মানুষ। রকজগে পাখিদের ডানায় সকালের মৃদু সূর্যের আলো জানান দেয় আবার ভোর। এই পাহাড় সত্যিই শুনে, রূপ, রস, গন্ধ, স্পর্শ নিয়ে সে নিজের মতো। এরকম দিনেই হয়তো কবি লিখেছিলেন, who is more happy when with heart's content, fatigue, he sinks into some pleasant lair of wavy grass and reads the debonair and gentle tale of love and languishment. বক্সা পাহাড়ের গায়ে সেই কথাই যেন লেখা আছে। এ সত্যিই প্রেম আর বিরহের গল্প। বৃষ্টি যদি হয় প্রেম, তবে বৃষ্টিহীন দিন সত্যিই তো প্রেমহীন। এই প্রেমের গল্পে উঠে আসে রাজা, যুদ্ধ, অভিভাষণ, নিঃসঙ্গতা, সাযুজ্য, বিষণ্ণতা, আর নিজের সঙ্গে নিজের গল্প। এই গল্পে কখন যে প্রেমিকা হয়ে যায়, জীবনে বৃষ্টি নামে, সে কথা কে আর বোঝে। সেই বৃষ্টি চলেও যায়, একা ফেলে। আদৌ কি চায়, নাকি খানিক বিরতি নেয়, নতুন করে প্রবলভাবে ফিরে? বৃষ্টি শেষের পাহাড় তাই বারবার শেখায়, শেষ বলে কিছু নেই, শেষই আবার শুরু। ইন মাই বিগিনিং ইজ মাই এন্ডের মতো, তাই শুরু বলেও কিছু নেই, শেষ বলেও কিছু নেই। যা আছে তা শুধুই। এই লেখাটি 23শে অগস্ট প্রকাশিত হয়েছে প্রখ্যাত সাংবাদিক শ্রী রূপায়ণ ভট্টাচার্য সম্পাদিত পোর্টাল অ2 অনুষ্ঠান। আমি রূপায়ণ দাকে এবং অ2 অনুষ্ঠানকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং